সুন্দরবন বেড়ানোর প্রধান আকর্ষণ নদীপথে সারা জঙ্গল ঘুরে বেড়ানো। আমরা সজনেখালি ট্যুরিস্ট লজ থেকে সারাদিনের জন্য আজকে বেরিয়ে পড়লাম। প্রতি 6 ঘন্টা অন্তর জোয়ার এবং ভাটা পরপর আসতে থাকে। এখন চলছে জোয়ারের সময়। সুন্দরবনের খাঁটি মধু সংগ্রহ করে সজনেখালি থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমরা কোথায় যাব, কিভাবে যাব কোনো ঠিক নেই, কিন্তু একটাই লক্ষ্য, যেভাবেই হোক আজ বাঘ দেখতেই হবে। সবাই জানে সুন্দরবনে বাঘের দেখা পাওয়া সহজে যায় না, কিন্তু বাঘের দেখা পাবেন এই আশা করে প্রায় সবাই। সুন্দরবনের মধু সংগ্রহের গল্প করতে করতে আমরা চলেছি নদীপথে। আমরা দত্তা নদী পেরিয়ে এবার পড়ব মাতলায়। বন ও বন্যপ্রাণী দেখার জন্য যথেষ্ট ধৈর্যের দরকার। চোখ আর কান খোলা রাখতে হয় সব সময়। মনোযোগ হারানো মানেই একটা কিছু মিস হয়ে যাওয়া। অভিজ্ঞ বোট চালকরা সবসময় সজাগ থাকেন। সুন্দরবনের ম্যাপ তারা খাতায় নয়, মাথায় রাখেন। এই অভিজ্ঞ বোট চালকরাই সুন্দরবনের পথপ্রদর্শক। সুন্দরবনের প্রধান উদ্ভিদ হল সুন্দরী। এছাড়াও রয়েছে গেওয়া, গড়ান, কেওড়া আর গোলপাতা। বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও রয়েছে বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, বন্য শূকর, নোনা জলের কুমির, অজগর, এমনকি গাঙ্গেয় ডলফিনও। বন দপ্তরের মতে অন্তত ২৭০ প্রজাতির পাখি দেখা যায় এই সুন্দরবনে। এই জোয়ারের সময় যখন গাছপালাগুলি প্রায় ডুবে যায়, সেই সময় গাছের পাতায় পাতায় দেখতে পাওয়া যায় পাখির ঝাঁক। ভারত ও বাংলাদেশ, এই দুই দেশ নিয়ে মোট ১০,০০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সুন্দরবন। মোট বনাঞ্চলের ৬০% বাংলাদেশে। বঙ্গোপসাগরের মোহনায় গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই সুন্দরবন। ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সুন্দরবনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। গত ৫ বছরে সুন্দরবনে পর্যটকের সংখ্যা বেড়েছে ১০ গুণ। এখন প্রায় সারা বছরই পর্যটক আসে সুন্দরবনে। গদখালি, ঝড়খালি আর পাখিরালাতে অসংখ্য হোটেল গড়ে উঠেছে। অনেক পর্যটক এইরকম বোটেও থাকতে পছন্দ করেন। এখানেই থাকা, খাওয়া এবং রাতের ঘুমোনো।
তবে অধিকাংশ পর্যটক প্যাকেজ ট্যুরই বেশি পছন্দ করেন। ইদানিং বন জঙ্গল বেড়ানোর খরচ এতটাই বেশি যে কেউই আর এককভাবে বেড়ানোর সুযোগ পাচ্ছে না, তাতে খরচ বেড়ে যায় বহুগুণ। সুন্দরবন ট্যুরে সারাদিনে একজন বোট চালককে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা নৌকো চালাতে হয়। নদীপথে, বিশেষ করে সুন্দরবনের নদীপথে নৌকো চালানো সে এক বড়ই কঠিন কাজ। এই মাথার উপর একটা সাইডের উপরে এই আমাদের রোড হচ্ছে এটি মন চালাবে ঠিক সেম একদম গাড়ির যেমন রোড আছে এর রোড আছে, এর গাড়ির যেমন ছোটো এইটুকুনি জায়গা, কিন্তু এটা কিন্তু বিশাল। এই সব লঞ্চ বোট ঘাট এগুলো কি এক সম্পূর্ণ নিজের আইডিয়ার উপরে সাহস রাখতে, সম্পূর্ণ আইডিয়া ঠিক সঙ্গে করে নিয়ে যেতে বাধ্যতামূলক। এবার মনে করে যে না দেখাবো না, তাহলে তোমার যদি কাগজ না দেখাতো। এক এক সময় চলার পথ কেমন যেন একঘেয়ে বলে মনে হয়। আমরাও কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ি। কিন্তু চোখ আর মন খোলা রাখলে ক্ষতি নেই, বরং লাভও থাকতে পারে। বোট চালক জানালেন, এইগুলোই হচ্ছে বিখ্যাত হেতাল গাছের বন। হেতাল গাছের পাতা ও ডালের রঙের সাথে বাঘের গায়ের ডোরাকাটা দাগের চমৎকার মিল আছে। আর বাঘমামাও লুকিয়ে থাকে এই হেতালের জঙ্গলেই। হেতাল গাছগুলো নদীর পার বরাবর ঘন ঝাড়ের মতো জন্মায়। প্রবল জোয়ার আর ঝড় জলের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করে। অনেকক্ষণ বাদে একটা পর্যটনের নৌকো দেখতে পেলাম। এতেও লোক খুব সামান্যই। জঙ্গলে বেড়াতে গেলে একটা দূরবীন থাকা খুব দরকার। আমরা এখন আরো সরু একটি খাড়িতে ঢুকব। এখন ভাটা শুরু হয়েছে, নদীর জল একটু একটু করে কমছে, দেখা যাচ্ছে পার। নদীর এই রকম পাড়েই শীতকালে কুমিরগুলো শুয়ে থাকে কাদা মেখে। লক্ষ্য করুন, গাছের ডালে লাল রঙের কাপড় বাঁধা আছে।
সুন্দরবনের গহন অরণ্যে যারা মধু আনতে যান তাদের মৌলি বলা হয়। এই মৌলিদের নিশানা হলো এই লাল কাপড়। সুন্দরবনের মাটিতে অক্সিজেন কম থাকে, আর তাই গাছগুলির মূল আবার উপর দিকে উঠতে শুরু করে। এই হলো সেই শ্বাসমূল। এই শ্বাসমূলগুলি কিন্তু বেশ শক্ত, একেবারে কাটার মতো। এই এতক্ষণে একটা বড়সড় বক আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। ইদানিং সুন্দরবনের নদীগুলিতে ভালো মাছ পাওয়া যায় না। জেলে মাঝিদের তাই জঙ্গলের অনেক গভীরে ঢুকতে হয়। তবে জঙ্গলের কোর এরিয়াতে মাছ ধরাও নিষেধ। ভাটার জন্য বনের দৃশ্যমানতাও এখন অনেক বেড়ে গেছে। যদি কিছু দেখা যায় এই আশায়। মানুষের মতোই কোনো প্রাণী, বিশেষ করে স্তন্যপায়ী প্রাণী, কখনোই নোনা জল পছন্দ করে না। বরং নোনা জল খেলে মানুষের মতোই তাদেরও বিষক্রিয়া হতে পারে। তাই বাঘ বা হরিণ জল খাওয়ার জন্য কখনোই নদীর পাড়ে আসে না। জঙ্গলের ভেতরের প্রাকৃতিক জলাশয় আর বন দপ্তরের তৈরি করা কৃত্রিম জলাশয়গুলি হল এদের জলপানের উৎস। চলো, বেশিক্ষণ লাগবে না। রবিবার থেকে ফিরবো কিন্তু। বেলা ৩টের সময় আমরা এক বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম সুধন্যখালিতে একটি বাঘ দেখা যাচ্ছে। কিন্তু আমরা এখন যেখানটায় আছি সেখান থেকে সুধন্যখালি যেতে অন্তত ২ ঘন্টা সময় লাগবে। তাই আমরা বোট ঘুরিয়ে নিলাম সুধন্যখালির দিকে। না, জলের জন্য বৃষ্টির জন্য। তলায় একটা গর্ত আছে। আমাদের বোট চালক ৪০ বছরের অভিজ্ঞ। তিনি বললেন, আমি ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু বাঘ মামা কি আমাদের জন্য এতক্ষণ
অপেক্ষা করবেন? দেখা যাক। কিচকিচ করে কিন্তু ওটা না করলে তো ভ্যাক্স ক্লিন করা তো তোকে তুই ওটা দিয়ে শুধু ঠেলে দিচ্ছিস। যতক্ষণ বাঘের দেখা না পাওয়া যায় ততক্ষণ বাঘের বই পড়া যাক। ভাঙিটার নাম কি? ভাঙিটার নাম কি? বনবীর ভাড়ি। বনবীর ভাড়ি। এই খাড়িটা পেরোলেই আমরা পড়ে যাব সুধন্যখালি বনাঞ্চলের কাছে। এই হলো সুধন্যখালির বনাঞ্চল। এটা একটা বিট অফিস। এখানে থাকবার কোনো ব্যবস্থা নেই। এই সুধন্যখালির অবস্থান কিন্তু সজনেখালির খুবই কাছে। সেটাই দরকার, সেটাই আমি জিজ্ঞেস করলাম কত দাম? হ্যাঁ 20, 25, 25।
150 লিটার তেল খায় প্রতি ঘন্টায়। বুদ্ধিটা খাচ্ছে বেশি করে। গেট দিয়ে ঢুকতেই হাতের বাঁদিকে বনবেবীর মন্দির, রয়েছেন দক্ষিণ রায়ও। আমরা সবাই এখন পড়ি কি মরি করে ছুটলাম। ওই কোণাতে দেখুন, ওই উপরে আসুন। বাঘ দেখার পর এই দুষ্টু বাদরটিও দেখে ফেললাম। এই সুধন্যখালি থেকে মাত্র আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব সজনেখালি।